আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার দেওয়া পথ গল্পের পার্ট 1। তো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। হেডফোন নিতে বাইয়ের রুমে দরজা খুলতে দুইটি লগ্ন দেহ অন্তরঙ্গ অবস্থায় দেখতে পেলাম। সে আর কেউ নয়, আমার বড় ভাই আর আমার মামাতো বোন জান্নাত। জান্নাতও আমাকে ভালোবাসে, কখনো এই অবস্থায় দেখতে পাবো সেটা ভাবিনি। আমাকে দেখে এতক্ষণে বাইয়া জান্নাত কাপড় পরা শুরু করে দিয়েছে। লজ্জায় কেউ কোনো কথা বলছে না, হয়তো ভাবিনি আমি এখানে আসবো। আমি বললাম, ছি ভাইয়া ছি, তোমাকে বাইয়া বলতেও ঘৃণা হচ্ছে। তুমি কি করে এটা করতে পারলে? লজ্জা করলো না? ভাবি থাকা সত্ত্বেও। জান্নাত, তোমাকে বা কি বলবো, ঘৃণা হচ্ছে নিজেকে। জান্নাত বললো, আবির কাউকে কিছু বলো না প্লিজ, তোমার পায়ে পড়ি আমি, প্লিজ কাউকে বলো না। আমি বললাম, সি জান্নাত, তোমার নোংরা মুখে আমার নাম উচ্চারণ করবে না। কাঁদতে কাঁদতে চলে এলাম নিজের রুমে, নিজের চোখেও বিশ্বাস করতে পারছি না জান্নাত কেন এমন করলো। আমি তার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইনি বলে তাই আমার ভাইয়ের সাথে করবে। সারা রাত কেঁদে কাটিয়ে দিলাম। বাসার সবাইকে এই কথা বলবো কেমন করে, বাবির সংসারটাতে ভেঙে যাবে। ভাবি তো এখন বাপের বাড়িতে, সব ভেবে ডিসিশন নিলাম বাড়ি থেকে চলে যাব। তাই মাটির ব্যাংকটা ভাঙলাম। 1336 টাকা ছিল। ব্যাঙে কিছু কাপড়ের টাকা নিয়ে বেরোতে আম্মু বললো, আবির বাবা ব্যাগ নিয়ে এত সকালে কোথায় যাচ্ছিস? আমি বললাম, আম্মু আমি দূরে কোথাও চলে যাচ্ছি, হয়তো আর কখনো ফিরবো না। জান্নাত বললো, তুমি কই যাচ্ছ আমাকে ছেড়ে? বিয়ে করার ভয় পালাচ্ছ? আমি বললাম, তোর মতন নোংরা মেয়েকে কে বিয়ে করবে? জান্নাত বললো, আমার সাথে রাত কাটানোর আগে মনে ছিল না আমাকে বিয়ে করতে পারবে না। এই কথাটা শুনে আম্মু আমার গালে সজোরে একটা থাপ্পড় লাগিয়ে দিল। আম্মু বললো, তোকে আমার ছেলে বলতেও ঘৃণা হচ্ছে। এদিকে বাইয়া আমাকে লাঠি দিয়ে পিটাচ্ছে। ব্যথায় আমি চিৎকার করতে লাগলাম। এই সময় ভাবি ওনাদের বাড়ি থেকে আসলো। আমাকে এমন মারতে দেখে এগিয়ে আসলো বাইয়াকে থামাতে। চোখ দিয়ে বর্ষা নামছে। নিজের ভাই অপরাধ ডাকতে আমাকে এইভাবে মারছে। আমাকে নিয়ে গিয়ে একটা রুমে আটকে রাখা হলো। নিজের গর্ভধারিণী মাও আমাকে চিনতে পারলো না। 1 বছর আগে বাইয়া যখন অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুর সাথে ফানজাল হচ্ছিল, তখন তো আমি আমার 2 ব্যাগ রক্ত দিয়ে তাকে বাঁচিয়েছি। সে কি করে পারলো আমার শরীর থেকে রক্ত ঝরাতে? এসব ভেবে 2 চোখ অশ্রু বাধা মানছে না। জান্নাতের সাথে আমার প্রেম আছে, বাসার সবাই জানে। কিছুক্ষণ পর আম্মু এসে পাঞ্জাবি আর পায়জামা দিয়ে বললো, জান্নাতের সাথে তোর আজকে বিয়ে, রেডি হয়ে নে, আর বিয়ে না করলে আমার মরা মুখ দেখবি। আমি আম্মুকে কিভাবে বলি 2 বছর জান্নাতকে ভালোবেসে একবারও স্পর্শ করলাম না, আর সে বাইয়ের বিছানায় কিভাবে গেল। সিদ্ধান্ত নিলাম মায়ের কথা ভেবে বিয়ে করব, আর বাসা থেকে চলে যাবো যেন জান্নাতের মুখ না দেখতে পারি। একটু পর ভাবি আমাকে জানালা দিয়ে দেখে চোখের পানি ফেলিয়ে চলে গেল। বাবির মনে একটা প্রশ্ন, কেন আমি এমন করলাম? বাবির মাথায় একটা প্রশ্ন কিছুতে ঢুকছে না। আবির তো জান্নাতকে ভালোবাসে, তাহলে এখন কেন বিয়ে করতে চাচ্ছে না? বিকালে কাজই আসলো, আবির আর জান্নাতের বিয়ে পড়ানো হলো। বিয়ে বাড়ি ঠিক, কিন্তু কারো মনে কোনো আনন্দ নেই। সবার মন খারাপ, শুধু আমার বড় ভাই আকাশ আর জান্নাত ছাড়া। হাতে আর পায়ে অনেক ব্যথা করছে, তবুও কষ্ট করে একটা চিঠি লিখলাম। প্রিয় মা, মাগো তোমার আমি কথা রেখেছি, আমি জান্নাতকে বিয়ে করেছি। তোমার যে মরা মুখ আমার সহ্য হবে না। জানো মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। বাবা তো অনেক আগে পরকালে চলে গেছে, সেদিন থাকতো হয়তো আমাকে অনেক মারতো। তুমি তো আমাকে মারোনি মা। আমি জানি মা, তুমি আমাকে অনেক ভালোবাসো। তুমি অনেক কষ্ট পেয়েছো, আমি কষ্ট দিতে চাইনি। আজকে থেকে অনেক কষ্ট পাবে, যেদিন জানবে আমি কোনো অপরাধ করিনি। একটা জিনিস দেখে আমি খুবই কষ্ট পেয়েছি মা, তুমি আমাকে বুঝলে না। আজকে থেকে অনেক দূরে চলে যাচ্ছি। ইতি, তোমার কলিজার টুকরা। বাসার দেয়াল টপকিয়ে বাইরে আসলাম, চলছি দূর জানাই। হাঁটতে হাঁটতে চলে আসলাম রেল স্টেশন। ট্রেন আসার শব্দ পেলাম। ট্রেন আসতে ট্রেনে উঠে বসলাম। জানি না কোথায় যাবো, একটা সিটে বসতে পায়ে যেন কি যেন লাগলো। তাকিয়ে দেখি একটা লাকিস, কিন্তু লাকিসটা কার? এই সিটে তো কেউ ছিল না। জানালা দিয়ে সবুজ প্রকৃতি দেখছি। পরের স্টেশন আসতে সবাই ট্রেন থেকে নেমে পড়লো, কিন্তু লাকিসটা কেউ নিল না। মনে হয় কেউ ভুলে সেরে গিয়েছে। লাকিসটা খুলতে অবাক হয়ে যাই। লাগেজটাতে টাকা দিয়ে ভর্তি, কিন্তু এগুলা কার টাকা? দেখি তো লাগেজে কোনো ঠিকানা দেয়া আছে কিনা। লাগেজের ভিতরে একটা কাগজ পেলাম, সেখানে লেখা ছিল, হ্যাঁ তোমাকে বলছি সন্ত্রাসীরা আমার পিছু নিয়েছে, জানি হয়তো আমাকে মেরে ফেলবে। প্লিজ টাকাগুলো আমার বাসায় পৌঁছিয়ে দিও, নয়তো আমার পরিবার রাস্তায় বসবে। ঠিকানা 6/2 তেজগাঁও ঢাকা। এখন কি করবো বুঝতে পারছি না, এতগুলো টাকা জানি না কি করছে আম্মু। কাগজে লেখা সে ঠিকানা চিনজিত করে যাচ্ছি, আর মনে পড়তে লাগলো আম্মুকে। সামনে একটা কারা পিকআপ মারাত্মক ভাবে অ্যাক্সিডেন্ট করেছে, রক্তাক্ত হয়ে একটা লোক গাড়িতে পড়ে আছে, কিন্তু কোন লোক এগিয়ে আসছে না। সিএনজি লাগে, সিএনজিটা থামাতে বললাম। দৌড়ে লোকটার কাছে গেলাম, অনেক জায়গায় আঘাত পেয়েছে, মাথা ফেটে রক্ত বের হচ্ছে। আমি সিএনজি আলাকে বললাম, ভাইয়া একটু এদিকে আসেন, লোকটাকে এখনই হাসপাতালে নিতে হবে, আর কিছুক্ষণ থাকলে মারা যাবে। সিএনজি আলা বললো, রাখেন তো ভাই, আপনি চলে আসেন, আপনাকে নামিয়ে আমি আবার আরেকটা প্যাসেঞ্জার নিতে হবে, এসব পুলিশ দেখবে। আমি বললাম, আপনাকে আমি ডাবল ভাড়া দিব, লোকটাকে নিয়ে চলুন হাসপাতালে। আনতে আনতে লোকটার অবস্থা আরো খারাপ হতে লাগলো। কাছের একটা হাসপাতালে নিয়ে আসলাম লোকটাকে। ডাক্তার লোকটাকে কেবিনে নিয়ে বললো, রোগীর অবস্থা খুবই খারাপ, ওনাকে ইমার্জেন্সি অপারেশন করতে হবে। আপনি ওনার কি হন? আমি বললাম ছেলে। ডাক্তার বললো, এখনই ক্যাশ কাউন্টারে 5 লাখ টাকা জমা দিন, আমরা অপারেশন শুরু করে দিচ্ছি, না হলে ওনাকে বাঁচানো সম্ভব না। আমি বললাম, ওকে ডাক্তার, আমি টাকা জমা দিচ্ছি। কি করব ভাবছি, আমার কাছে তো 500 টাকাও নাই। এই টাকাগুলো তো আমার না, সবার আগে জীবন বাঁচানোটাই ফরজ। তাই আর কিছু না ভেবে টাকাগুলো দিয়ে দিলাম। একটু পর লোকটাকে অপারেশন করতে নিয়ে গেল। নার্স এসে আমার কাছে একটা মোবাইল ধরিয়ে দিল, আর বললো এটা পেশেন্টের কাছে ছিল, আর জরুরি 2 ব্যাগ ও নেগেটিভ রক্তের ব্যবস্থা করুন। আমি বললাম, আমি রক্ত দিব, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ, না
নার্স বললো আপনি তো 1 ব্যাগ রক্ত দিতে পারবেন, আর 1 ব্যাগ। আমি বললাম আমার শরীর থেকে 2 ব্যাগ নিন, তাছাড়া আমি এখন রক্ত কই পাবো? নার্স বললো না না, তা কি করে হয়। আমি অনেক রিকোয়েস্ট করে 2 ব্যাগ রক্ত দিলাম। কিছুক্ষণ পর মোবাইলের রিংটং বেজে উঠলো। লোকটির ফোনে ফোন দিয়েছে, রিসিভ করে সালাম দিলাম। ওই পাশ থেকে একটা মেয়ে বলল, কে আপনি? আমার আব্বুর ফোন আপনার কাছে কেন? আমি বললাম আপনার বাবা অ্যাক্সিডেন্ট করেছে, আপনি হাসপাতালে চলে আসেন। কিছুক্ষণ পর মেয়েটা চলে আসলো, সাথে তার মা আসলো। মেয়েটা দেখতে অপসরের মতন। মেয়েটা বললো আপনি ফোন রিসিভ করেছেন না? আমি বললাম হ্যাঁ। মেয়েটির মা বললো ওনাকে এই হসপিটালে কে এনেছে? আমি বললাম আমি এনেছি। মেয়েটি বললো এই ফালতু মার্কা হসপিটালে কে আনতে বলেছে আপনাকে? বলে কষে একটা থাপ্পড় মেরে দিল। এমন সময় নার্স বেরিয়ে আসলো, এসে বলতে লাগলো তাড়াতাড়ি এই মেডিসিন গুলা নিয়ে আসেন। আমি বললাম আন্টি এই নেন ফোন, আর মেডিসিন গুলা তাড়াতাড়ি নিয়ে আসেন, আমি চলে যাই। মেয়েটি বললো ছোট লোকের বাচ্চা, তাড়াতাড়ি ভাগ। আম্মু কাগজটা আমাকে দাও, আমি নিয়ে আসি। আরে মানুষ ওনার বাবাকে বাঁচাতে কি না কি করলাম, আর উনি আমার গায়ে হাত তুললো। হয়তো আমার কপালটাই খারাপ, তাই এমন কষ্ট পাই। বাইরে এসে কাগজের দেয়া ঠিকানায় যেতে সিএনজি তুটলাম। একটা লোককে বললাম ভাই এই ঠিকানাটা একটু দেখিয়ে দিবেন। লোকটা বললো সামনে গিয়ে ডাইনে যান, আশেপাশে খুঁজে দেখবেন পেয়ে যাবেন। অবশেষে বাসাটা খুঁজে পেলাম। আমি দারোয়ানকে বললাম ভাই এটা কি 6/2 নম্বর বাসা? দারোয়ান বললো হ্যাঁ, আপনি কে? আমি বললাম আপনি আমাকে চিনবেন না, কিন্তু এই বাসার লোকেদের সাথে আমার কিছু কথা আছে। দারোয়ান বললো ওকে দাঁড়ান, ম্যাডাম একটা লোক আসছে আপনার সাথে দেখা করতে। ম্যাডাম বললো ওকে ভিতরে পাঠিয়ে দিন। আমি বললাম আসসালামু আলাইকুম, এই টাকাগুলো মনে হয় আপনার স্বামীর, এই সিরকোটটা পড়ুন। আমি পকেটে হাত দিতে দেখি সিরকোটটা পকেটে নেই, কোথায় হারিয়ে গেল। তারপর ম্যাডাম বললো বিড়বিড় করে কি বলছেন, কিসের টাকা, কই দেখি। আমি বললাম লাকেজের চেনটা খুলে দেখুন। ম্যাডাম বললো ইমির বাবা তো টাকাগুলো নিয়ে আসার কথা ছিল, উনি কই? আমি বললাম আমি জানি না, আমি তো টাকাগুলো টেনে পেয়েছি। আন্টিটা বললো আমাকে কথা না বলতে দিয়ে কই সব দারোয়ান সবাই এসে আমাকে বেঁধে ফেললো, শক্ত করে মুখ ফেঁচিয়ে রাখলো, কথা বলতে পারছি না। টাকাটা গনার পর আন্টি বললো এখানে তো 95 লাখ, আর 5 লাখ কই? একটা মেয়ে সিঁড়ি দিয়ে নামছে। এ কি, মেয়েটাকে তো আমি টেনে দেখেছি। মেয়েটি বললো এ কুত্তর বাচ্চা, আমার বাবা কই? বল আমার বাবাকে কোথায় আটকে রেখেছিস। আম্মু পুলিশকে ফোন দাও। একটু পর পুলিশ এসে আমাকে নিয়ে গেল, রিমান্ডে নিয়ে হয়েছে, তাই ইচ্ছা মতো ফিটিয়েছে। পুলিশ বললো এ কুত্তা কথা বল, আমান সাহেবকে কই রাখছিস, আর 5 লাখ টাকা বার কর। এদিকে ডাক্তার বললো পেশেন্ট এখন ঠিক আছে, আপনার ছেলে যখন ঠিক সময় নিয়ে না আসতো তাহলে রুগীকে বাঁচানো যেত না। মহিলাটা বললো কি আমার ছেলে? মানে আমার তো কোনো ছেলে নেই। ডাক্তার বললো তাহলে উনিকে যে আপনার স্বামীকে হসপিটালে নিয়ে এসেছিল? মহিলাটা বললো চিনি না। ডাক্তার বললো ও তাই আপনার মেয়ে ওকে থাপ্পড় মেরেছে? আপনারা তো বড় লোক, পোশাক আশাক দেখে বোঝা যাচ্ছে, কিন্তু আপনাদেরকে ছোট লোক বলতে ঘৃণা হচ্ছে। ডাক্তার বললো আপনারা কি জানেন ছেলেটা চিকিৎসার জন্য 5 লাখ টাকা জমা দিয়েছে? ডাক্তারের কথা শুনে মেয়ে আর মা অবাক হয়ে গেল। টাকাটা না জমা দিলে এতক্ষণ আপনার স্বামী বেঁচে থাকতো না। মা ও মেয়ে এখনো নিশ্চুপ হয়ে আছে। ডাক্তার আবারও বললো ছেলেটা নিজের শরীর থেকে 2 ব্যাগ রক্ত দিয়েছে, এখন রুগীর কাছে যাওয়া যাবে না বলে ডাক্তার আর নার্স চলে যায়। এদিকে মেয়েটি অনেক কষ্ট পায় এবং তার মা সহ কান্না শুরু করে দেয়। মেয়েটি মেয়েটার মাকে বললো এটা আমি কি করলাম আম্মু, এই কাজের জন্য আল্লাহ আমাকে ক্ষমা করবে না? মেয়েটির মা বললো কাঁদিস না মা, দেখা হলে ক্ষমা চেয়ে নিস। তবুও লাকি তার ভুল বুঝতে পেরে চোখের পানি জড়াচ্ছে। এদিকে পুলিশ আবিরকে অনেক মারে, কাগজটাও হারিয়ে ফেলেছে।